একটি পরিবারে নিজের কর্তব্য পালন করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 10:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আর আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে যা কিছু বাসি কাজ ছিল সব কিন্তু করা হয়ে গেছে, তবে সোনামাকে নিয়ে এখন আর সবটা দেখানো সম্ভব হয়ে উঠছে না। একদিকে সোনামাকে ধরা, একদিকে বাড়ির কাজ করা, প্লাস প্রত্যেকটা সদস্যর খেয়াল রাখা, এইসব করতে করতে আমি আর ভিডিও করার সময় পাচ্ছি না। তবে যতটুকু সময় পাচ্ছি সেই সময়ের মধ্যেই ভিডিওগুলো ক্যাপচার করছি। এখন সোনামা আছে আমার শাশুড়ি মায়ের কাছে। তো এই যে দেখো, স্নান করে এসে প্রথমে তো চুলটা ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এই যে দেখো, কি বলবো বলো, চুলের পরিমাণটা দেখছো কতটা উঠেছে? তো আমাকে অনেকেই কমেন্ট করেছো, দিদি ভাই তুমি রোজমেরি ওয়াটারটা লাগাও, দেখবে তোমার চুলটা ঠিক হয়ে যাবে। তো তোমাদের কথা মতো কিন্তু আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছি। যেদিনই আসবে তারপর থেকে কিন্তু আমি লাগানো শুরু করব। আর তারপর কি ফল পাচ্ছি না পাচ্ছি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সোনামায়ের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আর সকালে কাচার সময় পাইনি, তাই যখন স্নান করলাম তখনই সোনামায়ের কাপড় চোপড়গুলো কেচে দিয়েছি। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ভিডিওটাই অন করার সময় পাইনি। তার কারণ হচ্ছে এখন জানো তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে বলে সমস্ত কাজ দেরি করে হচ্ছে। তো ভাবলাম আগে কাজগুলো শেষ করি তারপরে ভিডিওটা অন করব, কারণ ছোটো মেয়ে নিয়ে ভিডিও করা, বাড়ির কাজ করা, দুটো কাজ সত্যি কথা বলতে একদমই সম্ভব হচ্ছে না, মানে একসাথে সামলানো আর কি। তাই আর কি ভাবলাম পরে ভিডিওটা অন করব, আগে সমস্ত কাজবাজগুলো শেষ করি। দেখো সোনামায়ের কাপড় চোপড়গুলো কিন্তু অনেকক্ষণ আগে আমার কাঁচা হয়ে গিয়েছিলো, কিন্তু মানে সময়ের অভাবে ওপরে এসে মেলতে পারছিলাম না। তো যার কারণে দেখো একেবারে স্নান করে এসে গেছি, তারপরে কাপড়গুলো মেলে দিলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু 11:15। তো 11:15টার সময় আমার স্নান করা কমপ্লিট হলো। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। মানে বুঝতে পারছো এখন ঠিক টাইমটা কীরকমভাবে আমরা মেনটেন করছি। তো কী আর করা যায়, আশা করি শুধু আমার বলে নয়, যাদের আর কি ছোটো বাচ্চা আছে প্রত্যেকটি মায়েরই বলো বা তাদের প্রত্যেকটি পরিবারে এরকমই হচ্ছে। মানে এখন আর কোনো কাজ সময়ের মধ্যে হচ্ছে না। আর বেশি কথা বলবো না, কারণ শাশুড়ি মা সোনামাকে নিয়ে আছে। তো এখনও বাড়ির কিচ্ছু রান্নাবান্না কমপ্লিট হয়নি, কমপ্লিট তো দূরের কথা শুরুই হয়নি। তো এখন যাই নিচে গিয়ে দেখি কি কাজ আছে না আছে, তো হাতে হাতে তো করে দিতে হবে। আর এই মাত্র রোদ এলো, মানে এক্ষুনি রোদ এলো। তো এখনও সোনামায়ের কাপড় চোপড়গুলো রোদে দেওয়া হয়নি, মানে ওর যে কাঁথা ব্ল্যাঙ্কেট যেগুলো আছে আর কি। তো দেখি এখন নিচে যাব, নিচে গিয়ে খাবার খাবো, তারপরে এসে পরে সোনামায়ের সমস্ত কাপড় চোপড়গুলো আবার রোদে দিয়ে যাব। চলো এখন নিচে যাই। আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যেই অজান্তেই যে কোথার থেকে দায়িত্ব চলে আসে বা আমরা দায়িত্ব নিতে শিখে যাই সময়ের সাথে সাথে, আমরা নিজেরাও ঠিক বুঝতে পারি না। এর আগে যখন আমরা আইবুড়ো থাকি তখন কিন্তু আমাদের মধ্যে সেরকম কোনো দায়িত্বও থাকে না, কোনো কর্তব্যও থাকে না। খেতে হতো খেয়ে নিতাম, পড়তে যেতে হতো পড়ে নিতাম, কলেজে যেতে হতো কলেজ চলে যেতাম, এইটুকুই ছিল জীবন। তারপর যখন বিয়ে হলো, তারপরে যখন শ্বশুর বাড়িতে এলাম, তখন কিন্তু জীবনটা প্রায় বলতে পারো 40% পরিবর্তন হয়ে গেল। নিজের মধ্যে আস্তে আস্তে দায়িত্ব আসতে শুরু করলো, কর্তব্য আসতে শুরু করলো। কিছু ভুল হয়ে গেলে নিজের মধ্যে লজ্জাবোধ লাগতো, যেটা কাউকে বলতে পারতাম না। আর এখন মানে যখন আর কি মা হয়ে গেছি, এখন বলতে পারো পুরোপুরি 100% নিজের মধ্যে একটা দায়িত্ব বা কর্তব্য চলে এসেছে। আর এই দায়িত্ব কর্তব্যের মধ্যে কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছি। নিজের প্রতি কিন্তু কোনো খেয়াল রাখা হয় না, সম্পূর্ণ যা কিছু সবটাই নিজের পরিবারের মধ্যেই ঢেলে দিয়েছি। আর এইটা শুধু আমার বলে নয়, প্রত্যেকটি মেয়ের জীবনেই কিন্তু এই রকমভাবেই পরিবর্তন হয়ে যায়। আর আমরা এই পরিবারের দায়িত্ব নিতে নিতে সত্যি কথা বলতে নিজেদের কথাই কিন্তু ভুলে যাই। আমি কি ভালোবাসি, আমি কি করতে চাই, আমি কি চাইতাম, এইসব এখন আর কিছু মনে থাকে না। ওই বলে না অতীত, তো সেই হয়ে গেছে এখন। আমার চাওয়া পাওয়াগুলো সব অতীত। এখন শুধু একটাই আমার মধ্যে লক্ষ্য, আমার মেয়েকে কিন্তু মানুষের মতো মানুষ করতে হবে।
সোনামাকে প্রথমে সোনামার সকালের যে ওষুধটা থাকে সেটা কিন্তু দিয়ে দিয়েছি, আর তারপর ভাবলাম একটু মাথার মধ্যে সর্ষের তেলটাও দিয়ে দিই। সোনামা এখন নিজের মতো করে খেলা করবে। আর আমার মেয়েটা জানো তো এখন খুব বদমাশ হয়ে গেছে। আসলে বদমাশ না, ওর বয়সটাই হয়তো এইরকম। আগে যেমন সোনামাকে শুয়ে দিতাম, পাশ থেকে ডাকলেই ও ঠিক সাড়া দিত, আর এখন কিন্তু ওর চোখের সামনে কাউকে না কাউকে চাই। একাও কোনো রকমভাবেই থাকবে না। যদি কখনো সোনামাকে একা রেখে আমরা নিজেদের মতো কাজ করতে লেগে যাই, সোনামা কিন্তু কান্নাকাটি করে। আর ওই ছোটো বাচ্চাকে তো আর একা রাখা যায় না, তাই না? তাই কাউকে সোনামার কাছে থাকতে হয়, আর কাউকে সংসারের সমস্ত কাজবাজের দায়িত্ব নিতে হয়। তবে বরাবর কিন্তু আমি সংসারের কাজবাজেরই দায়িত্ব নিতে চাই, কারণ আমার কাছে মনে হয় ছোট্ট বাচ্চা সামলানোর থেকে কাজবাজ করে নেওয়াটা অনেকটাই ইজি। বাচ্চা সামলানো যে ঠিক কতটা কষ্ট, যেটা এখন আমি কিন্তু প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছি। সোনামা যেহেতু এখন সোনামার ঠাম্মির কাছে আছে, আমি কিন্তু সময় নষ্ট একদমই করিনি, অমনি বসে গেছি সবজি কাটতে। আর আশা করি সবজি কাটা দেখে বুঝে গেছো আজকে দুপুরের মেনুতে কি থাকছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরে নিয়েছো, বেগুন ভাজা আর আলু ফুলকপি দিয়ে একটা সবজি। আর আরেকটা কিছু হয়েছিল যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো সবজি কাটা হয়ে গেছে। তো সবজি কাটা যেই হয়ে গেছে, অমনি যেগুলো পড়েছিল সেগুলো তো একটা প্লাস্টিকের মধ্যে তুলে নিয়েছি, আর জায়গাটা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। কারণ সবজি কাটার জায়গাটা যদি মোছা না হয় তাহলে ওটা জানো তো কেমন একটা কালো কালো দাগ পড়ে যায়, আর সেটা আর কোনো রকমই যেতে চায় না। তো যার জন্য দেখো জায়গাটা ভালো করে মুছে দিলাম। আমি তো সবজি কাটছিলাম, তারপরে সোনামা কান্নাকাটি করছিল, ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি। আর এখন সোনামা আমার কোলের মধ্যে আছে, আর আমার শাশুড়ি এখন গ্যাসটা মুছে নিচ্ছে। ও হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, একটু আগে বললাম না কি সবজি হবে। আলু ফুলকপি দিয়ে ফুলকপির ঝোল, বেগুন ভাজা আর বাটা মাছ নিয়ে এসেছিলো, যেটা সর্ষে দিয়ে হয়েছে। আসলে কি করে মনে পড়লো জানো তো, এই যে আমার শাশুড়ি এখন গ্যাসটা মুছছে বলে, যেহেতু আজকে নিরামিষের রান্না হবে তাই গ্যাসটা মুছে দিয়েছে। আর বললামই তো, মায়ের শরীরটা যেহেতু ভালো ছিল না, তাই বললাম তোমাকে আর কিছু খেতে হয় না, আমি নুন চিনি দিয়ে শরবত করে দিচ্ছি। তো এখন এই যে মায়ের জন্য নুন আর চিনি দিয়ে শরবত করে দেব। তোমরা অনেকেই হয়তো বলবে যে সোনামাকে কোলে নিয়ে কেন করছো। তো এখন সোনামাকে দেখার মতো কেউ নেই, আর ঘড়িতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু 1:30টার মধ্যে ডিউটি বেরোবে, তো সময়ের আগে তো ওকে খাবার দিতে হবে, যার জন্য আমার শাশুড়ি মা এখন রান্নাবান্নায় লেগে পড়েছে। আর আমি ভাবলাম যে সোনামাকে কোলে নিয়ে শরবতটা করে নিই। আর ওই যে দেখো আমার মাটা এদিকে ওদিকে তাকিয়ে থাকছে, তো ওকে কোলে নিয়ে কিন্তু শরবতটা চলো করে নিই, আর তারপর মাকে দিয়েও চলে আসি। আমাকে কোনো একজন দিদিভাই কমেন্ট করেছিলে যে তুমি সবসময় সোনামা সোনামা কেন বলো, মেয়েকে নাম ধরেও তো ডাকতে পারো। তো দিদিভাইটা কিন্তু আমাকে কমেন্টটা ভালোভাবেই করেছিল। তো আমি দেখো একটা কথা বলি, সবাই তো নাম ধরেই ডাকবে, তাই না? তো আমি মা হয়ে যদি একটু আদরে নাম ধরে না ডাকি তাহলে কি ভালো লাগবে? পাড়া প্রতিবেশী বলো, আশেপাশের মানুষজন বলো, আমাদের আত্মীয় স্বজন বলো, সবাই কিন্তু ওকে রাহি বলেই ডাকবে। তো আমিও যদি রাহি বলেই ডাকি তাহলে সবারই সাথে আমার আর কি তুলনা থাকলো। তাই আমি বেছে নিয়েছি আমার সোনামাকে সোনামা বলে ডাকি, আর বাড়িতে কিন্তু ওকে আমি সোনামা বা মা বলে ডাকি। আর এই মেয়েকে যে মা বলে ডাকার মধ্যে কতটা তৃপ্তি বোধ হয়, এটা কিন্তু একমাত্র মেয়ের মারাই বুঝবে। আর সত্যি কথা বলতে, আমার সোনামাকে যখন আমি মা বলে ডাকি না, একটা আলাদা রকমই অনুভূতি হয়। তো যাই হোক, যে আমাকে যে যাই বলছে বলুক না কেন, আমি কিন্তু আমার মেয়েকে সোনামা বা মা বলেই ডাকবো। কারণ এইটা মনে হয় সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার, আমি আমার মেয়েকে কি বলে ডাকবো। তোমরা একটা কথা বলো তো, যারা আর কি মেয়ের মা, তোমাদেরও কি আমার মতো মেয়েকে মা বলে ডাকতে একটা আলাদা রকমই অনুভূতি হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা তোমাদের মেয়েকে বা ছেলেকে কী নামে ডাকো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমি যেমন আমার মেয়েকে তোমাদের সামনে তো সোনামা বলি, আর তাছাড়া সোনামা আর মা এই দুটো নামে বেশিরভাগ ওকে আমি ডাকি। নাম ধরে না হয় ওর পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনরাই ডাকুক, আমার কাছে যেন ও সারা জীবন সোনামাই থেকে যায়।
এখন প্রায় ওই 1টার মতো বেজে গেছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরটা মোছার জন্য। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো ভাবলাম যাই তাড়াতাড়ি রান্নাঘরটা মুছে দিই। আর তোমরা ভাবতেই পারো সোনামা কোথায় আছে। সোনামা আছে সোনামায়ের ঠাম্মির কাছে, তাই আমি চলে এসেছি রান্নাঘরটা মুছতে। আর তোমরা তো দেখলে গ্যাসটা আমার শাশুড়ি মা মুছে নিয়েছে। তো মাকে বললাম যাও তুমি সোনামাকে নিয়ে একটু ছাদে, আমি তাকে রান্নাঘরটা মুছে নিই। তো এই যে দেখো রান্নাঘরটা মোছার আগে জলের মধ্যে একটু সার্ফ দিয়ে দিলাম, কারণ রান্না করার সময় তো এইদিকে ওদিকে তেল ছিটকে যায়, তো যার জন্য ভাবলাম একটু সার্ফ দিয়ে মুছে নিই। আর এই যে দেখো আমার সোনামাকে মা আজকে শ্যাম্পু করিয়েছে, তো চুলটা ভালো করে ছাড়িয়ে দিয়েছিল। তার কারণ হচ্ছে ছোট বাচ্চাদের মাথার মধ্যে দেখবে কালো কালো নোংরা থাকে, যেহেতু আমি সোনামাকে সর্ষের তেল দিই, তো সেই জন্যই আর কি সোনামায়ের মাথা থেকে সমস্ত ময়লা বের করে দিয়েছে। আর এইসব কাজগুলো কিন্তু আমি একদমই পারি না, আসলে ওদের মাথা খুব নরম তো ভয় করে। বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে, সরি এখন না অনেকক্ষণ আগে এসেছি। তো কত কাজ হয়ে গেছে আগে তোমাদেরকে দেখাই, তারপরে কি করতে এসেছি সেটাও অবশ্যই দেখাবো। এই যে দেখো আটা মাখা হয়ে গেছে, আটা মেখে রেখে দিয়েছি। আর আজকে বাড়িতে চিকেন হবে, তো তার জন্য এই যে আদা টমেটো আর লঙ্কা পেস্ট করে রেখেছি। আর এই যে এখানে চা করে রেখেছি, এগুলো আর ভিডিও করতে পারিনি। আর এরপর এসেছি এই যে বেগুন ভাজবো, তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, তো রুটি দিয়ে বললাম বেগুন ভাজা তাহলে ভেজে দিচ্ছি বা সবজি করে দিচ্ছি, তো বললো যে না বেগুন ভাজা খাবো। তো এই যে দেখো বেগুনটা এখন কাটবো। আর এই যে এখন চিকেনটা শ্বশুরমশাই নিয়ে এলো, তো এই তো এই চিকেনটা এই যে শ্বশুরমশাই নিয়ে এলো, তো এখানে রাখা আছে। তো আমি এখন একটু পরে যাবো চিকেনটা ধুতে। এই যে এখন বেগুন কাটবো, বেগুনটা ভাজতে দিয়ে দেবো, তারপরে আমি যাবো কলতলে চিকেন ধুতে। তো এখনও পেঁয়াজ রসুন পেস্ট করা হয়নি, তো দেখি ওটা আমি করবো না শাশুড়ি মা করবে সেটা এখনও পর্যন্ত জানি না। তো অবশ্যই ভিডিও শেয়ার করবো। আর সোনামা আছে শাশুড়ি মায়ের কাছে, মানে বসিয়ে রেখে এসেছি। মাকে বললাম তুমি সোনামাকে ধরো, আমি তাকে তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করে নিই। মানে একজনকে তো কাজ করতে হবে, একজনকে সোনামাকে ধরতে হবে। তো আমি বললাম আমি কাজ করছি, তুমি সোনামাকে ধরো। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, কি করছি না করছি সবটাই শেয়ার করব। বিকেলের আজকে মেনু হচ্ছে রুটি আর চিকেন কষা। আর মা যেহেতু চিকেন খায় না, তাই ভাবলাম মায়ের জন্য বেগুন ভাজা করে দিই। আর এখন আমাদের বাড়িতে সবাই বেগুন ভাজা খেতে এতটাই ভালোবাসে, মানে তোমাদের দাদা ভাই বাদ দিয়ে আমরা 3 জন। তো এই যে দেখো এখন একটা বেগুন নিয়ে চলে এসেছি, তো সেটাকে 3 পিস করে 6 পিস কেটে নিয়েছি আমি আর আমার শাশুড়ি মা খাবো বলে। তো বেগুনটার মধ্যে দেখো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। তো ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব, তারপর কড়াইতে ছেড়ে দেব। না না শুধু কড়াইতে ছাড়বো না, কড়াইয়ের মধ্যে সর্ষের তেলেও দেব। আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই সোনামায়ের অন্নপ্রাশন কখন দেবে। তো সোনামায়ের অন্নপ্রাশন কিন্তু পরের মাসেই দেব। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী কখন অন্নপ্রাশন হয় সেটা যদি তোমরা জানতে চাও ঝটপট করে কমেন্ট করে ফেলো, তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে আমি আমার সোনামায়ের অন্নপ্রাশনের ডেটটা রিভিল করব। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এখন চিকেন নিয়ে চলে এসেছে, তো এখন চিকেনটা ভালো করে ধুয়ে নেব। চিকেন রান্নাটা কিন্তু আমি করব না, মা করবে, কারণ আমি চিকেন করতে পারলেও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মায়ের হাতের চিকেনটাই বেস্ট লাগে। মা রান্না করলেও সমস্ত জোগাড় কিন্তু আমিই করে দিই। এই যেমন ধরো চিকেনটা ধুয়ে দিলাম, তারপর ওইদিকে তো আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করাই আছে, আর পেঁয়াজটা পেস্ট আমিই করতাম। তবে সোনামা যেহেতু খুবই কান্নাকাটি করছিল, তাই সোনামাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম, তো সেই সময় মা করে নিয়েছে। আর এই যে দেখো এখন সমস্ত রেডি করে নিয়েছে, কারণ তোমার রুটি করার পরেই হবে চিকেন কষা। রান্না করার আগে সমস্ত কিছু যদি হাতের সামনে রেডি থাকে, তাহলে কিন্তু রান্নাটা করতে খুব একটা কঠিন লাগে না, সহজেই হয়ে যায়। চলো আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। আর এই যে দেখো আমার মাটা এখন যেহেতু পাল্টি খেতে শিখেছে, সব সময় পাল্টি খেয়েই শুয়ে থাকছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।